এক শীতের রাতে বিনোদ বিয়ে বাড়ি থেকে ফিরছিল বাইকে করে। বেশ রাত হয়ে গিয়েছিল, তাই সে জোরেই বাইক চালাচ্ছিল। ইস, অনেক রাত হয়ে গেল, বাড়ি পৌঁছাতে পৌঁছাতে অনেক দেরি হয়ে যাবে। ভাঙা পুরনো বাড়ির সামনের শর্টকাট রাস্তা দিয়ে গেলে তাড়াতাড়ি পৌঁছাতে পারবো। বিনোদ পুরনো ভাঙা বাড়ির রাস্তার দিকে বাইক চালিয়ে নিয়ে চলল। ঠিক ভাঙা বাড়ির সামনে এসে সে তার বাইক দাঁড় করালো। ভাঙা বাড়ির দিকে তাকিয়ে অল্প হাসলো বিনোদ। তারপর বাইকে স্টার্ট দিল, কিন্তু তার বাইক স্টার্ট নিচ্ছিল না। বিনোদ মনে মনে ভাবলো, আরে, ব্যাপারটা কি হলো? এই ভালো ছিল বাইকটি, এখন স্টার্ট নিচ্ছে না কেন? হঠাৎ খুব জোরে জোরে বাতাস বইতে শুরু করলো। বিনোদ ভাবলো, শীতের রাতে ঝড় উঠলো কিভাবে, আর আকাশ তো পরিষ্কার। সে কোনো রকমে বাইকটিকে স্টার্ট করালো। এগিয়ে নিয়ে যেতে দেখলো বাইকটি কিছুতেই এগোচ্ছে না। বিনোদের মনে হলো তার বাইকটি পিছন দিকে কেউ টেনে ধরে আছে। সে পেছনে মাথা ঘুরিয়ে দেখতেই ভয়ে বিস্ময়ে হতবাক হয়ে গেল। বিনোদ দেখল রাজলক্ষ্মীর আত্মা পিছন থেকে তার বাইকটি টেনে ধরে আছে। রাজলক্ষ্মী অট্ট হাসি দিয়ে উঠল। কোথায় যাবি শয়তান? আর তোকে বাড়ি ফিরতে হবে না আজকে, তোর খেলা শেষ। বলেই রাজলক্ষ্মীর আত্মা বিনোদের মাথাটি তার দেহ থেকে টেনে ছিঁড়ে ফেলে দিল। বিনোদের মাথাহীন দেহটা রাস্তায় লুটিয়ে পড়ল। রাজলক্ষ্মীর আত্মা হাসতে হাসতে হাওয়ায় মিলিয়ে গেল। তারপরের দিন সবাই দেখলো বিনোদের মুন্ডহীন দেহটি রাস্তায় পড়ে আছে, পাশেই তার বাইক। কিছুটা দূরে তার মুন্ডুটিও পাওয়া গেল। বিনোদের বাকি বন্ধুরা রাজীব, কমল, অমিত ও সেখানে এসেছিল খবর পেয়ে। তারা খুব ঘাবড়ে গেল, পরস্পরের দিকে তাকিয়ে দেখলো এভাবে কে বিনোদকে হত্যা করলো। তারা খুব ভয় পেয়ে গেল মনে মনে। এরপর কয়েক মাস কেটে গেছে। কমল কি একটা কাজে শহরে গিয়েছিল। ফিরতে অনেক রাত হয়ে যায়। স্টেশনের বাইরে এসে দেখলো কোনো যানবাহন নেই, আর আকাশটাও বেশ কালো হয়ে আছে। ঝড় বৃষ্টি হতে পারে। ইস, আকাশটি তো বেশ কালো হয়ে গেছে, খুব শীঘ্রই ঝড় হবে মনে হচ্ছে। এদিকে একটাও রিক্সা ভ্যান দেখতে পাচ্ছি না। কমল স্টেশনের বাইরে কোনো যানবাহন না থাকায় সে হেঁটেই বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নিল। কমল জোরে জোরে পা চালাতে লাগলো, কিন্তু পথের মাঝেই ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়।
কমল ঝড় বৃষ্টির হাত থেকে বাঁচবার জন্য উদ্ভ্রান্তের মতো দৌড়াতে লাগলো। আর সে পথ ভুল করে ভাঙা পুরনো বাড়ির রাস্তা ধরেই দৌড়াতে থাকলো। দৌড়াতে দৌড়াতে পুরনো ভাঙা বাড়ির কাছে আসতেই সে ঘাবড়ে গেল। এ কি, আমি পথ ভুল করে পুরনো ভাঙা বাড়ির রাস্তায় কিভাবে এসে পড়লাম? কয়েক মাস আগে তো এখানেই বিনোদ খুন হয়েছিল। পুরনো বাড়ির দিকে তাকিয়ে সে খুব ভয় পেয়ে গেল। সেখান থেকে পালাতে উদ্যত হয়, আর তখনই তার সামনে রাজলক্ষ্মীর আত্মা আবির্ভূত হয়ে অট্ট হাসি হাসতে থাকে। কিরে, কোথায় পালাবি? পালা পালা। বিনোদ দৌড়াতে শুরু করলো পিছন ঘুরে, কিন্তু রাজলক্ষ্মীর আত্মা আবার তার সামনে এসে দাঁড়ায়। রাজলক্ষ্মীর আত্মা রেগে কমলকে বলতে থাকে, তুই আর কোথাও পালাতে পারবি না, আজকে তোর শেষ দিন। কমল অনেক কাকুতি মিনতি করতে লাগলো, তার কাছে প্রাণ ভিক্ষা চাইতে লাগলো, কিন্তু রাজলক্ষ্মীর আত্মা কোনো কথা না শুনে তার দেহ থেকে মাথাটি টেনে ছিঁড়ে দূরে ফেলে দেয়। আর বিনোদের মতো কমলের শরীরটাও রাস্তায় পড়ে যায়। রাজলক্ষ্মীর আত্মা হাসতে হাসতে হাওয়ায় মিলিয়ে যায়। তার পরের দিন সকালে সবাই দেখে বিনোদের মতো কমলেরও মুন্ডুহীন দেহটা রাস্তাতে পড়ে আছে। অল্পক্ষণ পরেই পুলিশ আসে। তারা অবাক হয়ে যায় যে এত জোর কার আছে যে হাত দিয়ে একটা মানুষের মাথা ছিঁড়ে ফেলতে পারে। পুলিশ খুনের কোনো কিনারা করতে পারে না। রাজীব আর অমিত খুব ভয় পেয়ে যায়। কে তাদের দুই বন্ধুকে এভাবে হত্যা করলো, তারা দুজনে পরস্পরের দিকে তাকিয়ে থাকে। দুজনের চোখে একটা ভয় দেখা যায়। তারা অনুমান করে, তবে কি রাজলক্ষ্মীর আত্মাই প্রতিশোধ নিচ্ছে? বিনোদ আর কমলকে মেরেছে প্রতিশোধ নেবার জন্য। তারা দুজনে খুব ভয় পেয়ে যায়। এইভাবে আরো কয়েক মাস কেটে যায়। অমিত এক আত্মীয়র বাড়ি থেকে ফিরছিল। আসার সময় রাস্তাতে মদের দোকানে বসে নেশাও করে আসে। সে মদের নেশায় পথ ভুল করে ভাঙা পুরনো বাড়ির পথে গাড়ি চালায়। সে নেশায় ভুলে যায় যে কিছুদিন আগেই এখানে তার দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যুর ঘটনা। ভাঙা বাড়ির সামনে আসতেই তার গাড়ি বন্ধ হয়ে যায়। অমিত অনেক চেষ্টা করে গাড়ি স্টার্ট করবার জন্য, কিন্তু তার গাড়ি আর স্টার্ট হয় না।
হঠাৎ তার গাড়ির সামনে রাজলক্ষ্মীর আত্মা এসে দাঁড়ায়। ভয়ে অমিতের নেশা উড়ে যায়। সে গাড়ি থেকে নেমে পালাতে যায়, কিন্তু রাজলক্ষ্মীর আত্মা তার সামনে এসে দাঁড়ায় এবং অমিতের মুন্ডুটি দুহাত দিয়ে ছিঁড়ে নেয় এবং অট্ট হাসি দিয়ে হাওয়ায় মিলিয়ে যায়। রাজীব তার তিন বন্ধুর এমন পরিণতি দেখে ভয়ে আর বাড়ি থেকে বের হয় না। এভাবে আরো কয়েক মাস কেটে যায়। রাজীবের মন থেকে ভয়টাও আস্তে আস্তে কমতে থাকে। একদিন রাজীব তার দাদুর বাড়ি গেছিল দাদুর অসুস্থতার খবর শুনে। সেদিন তার দেরি হয়ে গেছিল। সে তার গাড়ি নিয়ে ফিরছিল। হঠাৎ তার ফোন বেজে ওঠে। রাজীব ফোন ধরতেই তার মার গলার আওয়াজ পায়। রাজীব, তাড়াতাড়ি আয়, তোর বাবা খুব অসুস্থ হয়ে গেছে। তুই কোথায় আছিস? তাড়াতাড়ি আয় বাবা। রাজীব তাড়াতাড়ি বাড়ি পৌঁছানোর জন্য পুরনো ভাঙা বাড়ি শর্টকাট রাস্তা ধরল এবং কিছুক্ষণের মধ্যেই সে ভাঙা পুরনো বাড়ির সামনে আসতেই দেখলো গাড়ির সামনে একটা মেয়ে মানুষ রাস্তার মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছে। রাজীব হর্ন বাজাতে লাগলো যাতে সে সরে যায়, কিন্তু মেয়ে ছেলেটা কিছুতেই সরছিল না। একইভাবে সে তার গাড়ির সামনে দিয়ে হেঁটে যাচ্ছিল। বারবার হর্ন মারতে থাকলেও তার কানেই ঢুকছিল না আওয়াজ। তখন রাজীব চিৎকার করে বলল, এই মেয়ে, মরার জন্য গাড়ির সামনে দিয়ে হাঁটছিস? সরে যা রাস্তা থেকে। তখনই মেয়েটা থমকে দাঁড়ায় এবং আস্তে আস্তে তার মাথাটা পিছন দিকে ঘোরায়। রাজীব ভয়ে বিস্ময়ে চিৎকার করে উঠল। মেয়েটি ছিল রাজলক্ষ্মীর আত্মা। সে অট্ট হাসি দিয়ে উঠল। রাজীব গাড়ি থেকে নেমে পালাতে গেল, কিন্তু রাজলক্ষ্মীর আত্মা তার সামনে এসে দাঁড়ালো, বলল, কোথায় পালাবি? তোর পালানোর আর রাস্তা নেই। তোর জন্যই তো আমি অপেক্ষা করে আছি সেই কবে থেকে। রাজীব কাকুতি মিনতি করতে লাগলো, বলল, আমাকে ছেড়ে দাও রাজলক্ষ্মী, আমার বাবার খুব অসুখ, আমাকে যেতে দাও রাজলক্ষ্মী। রাজলক্ষ্মী আবারও অট্ট হাসি দিয়ে উঠে বলল, তোর বাবা অসুস্থ? কে বললো তোকে? ওটা আমি তোকে ফোন করেছিলাম যাতে তুই রাস্তায় আসিস আর তোর খেলা আমি শেষ করতে পারি। রাজীব অনেক কাকুতি মিনতি করতে লাগলো, রাজলক্ষ্মী, আমার ভুল হয়ে গেছে, জীবনে আর কোনো দিন এরকম কাজ করব না, তুমি শেষবারের মতো আমাকে মাফ করে দাও রাজলক্ষ্মী। রাজলক্ষ্মীর আত্মা অট্ট হাসি দিয়ে বলে উঠল,
না, কোনো প্রশ্নই আসে না। তোকে ছাড়া তোর মতো শয়তান বেঁচে থাকলে আরো অনেক মেয়ের ক্ষতি হবে। তোকে মরতেই হবে, তোর বাঁচার কোনো অধিকার নেই। তোকে আজকে মেরে আমার আত্মা শান্তি পাবে, আমি মুক্তি পাবো আজকে। আমি কি ক্ষতি করেছিলাম তোদের? তোরা কেন আমাকে এভাবে মারলি? তোর কোনো মাপ নেই। বলেই সে রাজীবের গলা চিপে ধরলো। তারপরেই রাজীবের মাথাটি শরীর থেকে টেনে ছিঁড়ে ফেলে দিল। এরপর রাজলক্ষ্মী বাতাসে মিলিয়ে গেল।